এমন অনেক ব্যাপার আছে যেগুলো আমরা বুঝতে পারি, অনুভব করতে পারি, কিন্তু বিশ্বাস হয় না। হাওয়া বইছে, আমরা দেখতে পাই, অনুভব করতে পারি, কিন্তু ছুঁতে পারি না। নিঃশ্বাস প্রশ্বাস ততটাই আমাদের কাছে বিশ্বাসযোগ্য যতটা দিন আর রাত। কিন্তু দিন আর রাত আমরা দেখতে পেলেও নিঃশ্বাস প্রশ্বাস আমরা কিভাবে নিচ্ছি আমরা দেখতে পাই নাকের সাহায্যে, কিন্তু আমাদের ভেতরে কি গেল কি বেরোলো সেটা কিন্তু আমরা দেখতে পাই না। এরকম অনেক জিনিস আছে যেটা আমরা ফিল করি, কিন্তু সেটা যুক্তিতর্ক দিয়ে বিচার করা যায় না, কিন্তু সেটা হয়। অবাঞ্ছিত উপদ্রব। প্রেমাংশু আতর্থীর লেখা এই গল্পটা আমি তোমাদের শোনাবো। আমি কণ্ঠে বৈশাখী থেকে তোমাদের স্বাগত জানাচ্ছি। যদি আমার গল্প ভালো লাগে, নিজেদের নিকট আত্মীয়র সঙ্গে আমার এই গল্প শেয়ার করো। আর তাদের যদি ভালো লাগে তারা নিশ্চয়ই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে। ওস্তাদ করমতুল্লাহ খাঁ সাহেব ছিলেন বিখ্যাত সরোদবাদক। তিনি জীবনে শেষ কয়েকটা বছর এই কলকাতা শহরেই কাটিয়েছেন। সে সময় শহরের ধনী নির্ধনী অনেকেই তার সাগরেদ হয়ে বাজনা শিখেছেন। খাঁ সাহেব শুধু উঁচু দরের বাজিয়েছিলেন তাই নয়, তিনি একজন উচ্চদরের মজলিসের লোকও ছিলেন। তার গল্প এক সময় শহরে প্রবাদের মতো রাষ্ট্র ছিল। পরলোকগত স্যার আশুতোষ চৌধুরী মহাশয়ের পত্নী লেডি প্রতিমা চৌধুরানী কর্তৃক প্রতিষ্ঠিত সঙ্গীত সংঘের অধ্যক্ষ ছিলেন করমতুল্লাহ খাঁ সাহেব। আগেই বলেছি ওস্তাদজি খুব মজলিসি লোক ছিলেন। তার ফলে আমরা তার জনকথক শিষ্য সেই ভোর থেকে আরম্ভ করে বেলা 9টা 9:30 অবধি আর রাত্রি 9টা থেকে সেই 12টা অবধি সেখানে আড্ডা জমাতুম। দেশে বিদেশের আরও অনেক নামজাদা বাজিয়ে গাইয়ে আসতেন সেখানে। গান বাজনা জলসা যে দিন হতো সেই দিন আর আড্ডা ভাঙবার সময়ের কোনো ঠিকই থাকতো না। সন্ধ্যে থেকে ভোর হয়ে যাওয়া এমন কিছু বড় ব্যাপার ছিল না। গ্রীষ্মে ও পুজোর সময় সঙ্গে লম্বা ছুটি থাকতো এবং সে সময় খাঁ সাহেব নিজের দেশে যেতেন। তার বাড়ির মহিলারা কেউ এখানে থাকতেন না। তাদের দেখাশোনা করার জন্য বছরে অন্তত 2-1বার দেশে না গেলে তা চলতো না। তিনি থাকতেন ভাড়াটে বাড়িতে, মানে ভাড়া বাড়িতে, এবং প্রতিবারই দেশে যাবার সময় বাড়ি ছেড়ে দিয়ে চলে যেতেন এবং ফিরে এসে আবার ভাড়া করে সেখানে গিয়ে উঠতেন। যতদিন না বাড়ি পাওয়া যেত ততদিন হয় মধুরা আইল্যান্ডে কালীপালের বাড়ি, নয়তো কনওয়ার্সেল স্ট্রিটে গজেন ঘোষের বাড়িতে থাকতেন। আর আমরা সবাই ছোটাছুটি করতাম বাড়ির তল্লাশে। খাঁ সাহেবের পছন্দ মতো বাড়ি তো পাওয়া যায়, খোলামেলা আলো হাওয়া পাওয়া যায় এমন বাড়ি হলে তার চলে না। চারিদিক বেশ বন্ধ করে অন্য কোনো বাড়ি থেকে কিছু দেখা যাবে না, অর্থাৎ তার ভাষায় বাড়িখানা একেবারে সিন্ধুকের মতো হওয়া চাই। এখনকার লোকেরা হয়তো বিশ্বাস করতে চাইবেন না, কিন্তু সেকালে সব সময় সব রকমের বাড়ি ভাড়া পাওয়া যেত। এই রকম একটা সময়ে খাঁ সাহেব দেশ থেকে ফিরে এসেছেন। শিষ্য সম্প্রদায় বাড়ির খোঁজে ব্যস্ত, কিন্তু সেবার আর মনের মতো বাড়ি কিছুতেই জুটছে না। শেষকালে বেশ কিছুকাল খোঁজাখুঁজির পর একখানা বাড়ি পাওয়া গেল। বাড়িখানা মানিকতলা স্ট্রিটে ছাতুবাবুর বাজার ছাড়িয়ে গিয়ে যে কালী মন্দির আছে তার একটু আগে একটা গলির মধ্যে। তখন কলকাতা ইমপ্রুভমেন্ট ট্যাক্স চিত্তরঞ্জন এভিনিউ তৈরি করেছেন। এই বাড়িখানাও রাস্তার পরেই ছিল। বাড়িখানার সামনে পেছনে ডাইনে বাঁয়ে সব ভাড়া বাড়ি। কোনোটা একেবারে ভেঙে ফেলা হয়েছে, কোনোটা আস্তে আস্তে ভাঙা হচ্ছে। মাস 5-6 বাদে এই বাড়িখানাও ভাঙা হবে। অন্তত মাস 5-6 থাকা যাবে এই মনে করে খাঁ সাহেবের বাড়িটা পছন্দ করলেন এবং দিন 2-এর মধ্যেই জিনিসপত্র এনে এখানে ওঠালেন। আমরা আগের মতন সকাল সন্ধ্যা সেখানে জুটতে লাগলুম। রাত্রে অনেকখানি অন্ধকার গলি পার হয়ে তবে বাড়িতে ঢুকতে হয়। এইখানে গ্যাস কিংবা অন্য কোনো আলো জ্বলতো না। তার উপরে দুপাশে সব ভাঙা বাড়ি থাকায় গলি পার হবার সময়
অনেকেরই গাটা কেমন যেন ছমছম করতো। একদিন তখন রাত্রি প্রায় 8টা হবে, খাঁ সাহেবের একটি শিষ্য ওই গলিটা পার হচ্ছেন। এমন সময় ভদ্রলোকের কানের পাশ দিয়ে একটা বড় ডাব বেরিয়ে গিয়ে সামনে পড়ল। আমরা অনেকে তখন উপরে বসেছিলাম। ভদ্রলোকটি আমাদের এ কথা বলবা মাত্র আমরা আলো এবং লোকজন নিয়ে নিচে গেলাম। দেখলাম ডাবটা তখন পড়ে রয়েছে। সেটি মাথায় যদি লাগতো তাকে আর উঠতে হতো না। নিশ্চয়ই কোনো বদমাইশ লোকের কাজ মনে করে তো তখনকার মতো আমরা চলে গেলাম। পরের দিন সকালে এসে শুনলাম যে কাল সারা রাত্রি মহা হাঙ্গামা হয়ে গিয়েছে। কি ব্যাপারে? শোনা গেল রাত্রি 11টার সময় স্নানের ঘরে কল খোলার শব্দ পেয়ে নিচে কল বন্ধ করে আসা হয়। সে সময় কলকাতা শহরে অনেক জায়গায় সারা রাত কলে জল থাকতো। যা হোক, উপরে আসবার পরই আবার জল পড়ার শব্দ শুনতে পাওয়া যায় এবং আবার তারা নিচে কল বন্ধ করতে আসে। এই রকম বার কয়েক হতেই তারা 2-3 জন মিলে নিচে গিয়ে কল বন্ধ করে স্নানের ঘরের সামনে বসে থাকে। কিন্তু কিছুক্ষণ পরেই আবার কে কল খুলে দিতেই ভয়ে তারা উপরে উঠে আসে আর সারা রাত জল পড়তে থাকে। দোতলায় একটা বড় হলঘর ছিল। এই ঘরে খাঁ সাহেব থাকতেন। হলঘরটা যেহেতু বড় সেই জন্যই এখানে থাকতেন। তাছাড়া বাজনার আসর ইত্যাদি এই ঘরে করার বন্দোবস্ত হতো যেহেতু ঘরটা বড়। সেদিন রাতে এই ঘরে আমরা বসে কাল রাতে সেই কল খোলার ব্যাপার সম্বন্ধে আলোচনা করছি। ঠিক এমন সময় উপর থেকে ঝুপ ঝাপ করে পুষ্পবৃষ্টির মতন আমাদের মাথার উপরে খানিকটা আস্তা কুড়ের ময়লা পড়ল। আমরা তো অবাক। এই রকম চাষারে রসিকতা চলন তো সেখানে ছিল না। কাজেই উপস্থিতি ব্যক্তিদের মধ্যে এ কাজ কেউ করেনি। যা হোক, সেই জায়গাটা পরিষ্কার করে আবার বসা গেল। কিন্তু বসতে না বসতেই আবার সেই ময়লা বৃষ্টি শুরু হলো। যত সব তরকারির খোসা। ব্যাপার দেখে খাঁ সাহেব তো নানা রকম যন্ত্র মন্ত্র তন্ত্র আওড়াতে লাগলেন, ঝাড়ফুঁক চালাতে লাগলেন। সেদিনকার মতো আমরা সরে বসলাম। পরের দিন এসে শুনি সারা রাত সেই রকম কল খোলা চলেছে এবং রাতে আরও 2-1বার ময়লাও পড়েছে। খাঁ সাহেবের দেশের বাড়িতে অনেকগুলি ছেলে মানুষ হচ্ছিল। এবারে তাদের মধ্যে 2-1 জনকে কলকাতায় নিয়ে এসেছিলেন। এদের মধ্যে একজন বললেন সিঁড়িতে একজন দাড়িওয়ালা অপরিচিত বৃদ্ধ দাঁড়িয়েছিলেন। আমি কাছে যেতেই তিনি যেন কোথায় মিলিয়ে গেলেন, তা কিন্তু আমি বুঝতে পারলুম না। এ ছোকরা ছিল খুব ওস্তাদ। সমস্ত ব্যাপারটার উপর একটু রং দেওয়ার জন্য কথা সে বানিয়ে বলেছিল। কিন্তু যাই হোক, শূন্য থেকে আমাদের উপরে ময়লা পড়া সমানে চলতে লাগলো। ঘরের সমস্ত দরজা বন্ধ করে দিয়ে ওপর দিকে চেয়ে থেকে বসে দেখি হঠাৎ শূন্য থেকে খানিকটা ময়লা ঝুঝুঝুঝু করে পড়ল। ফাঁকা জায়গা নয়, লোকের উপরে। এইদিকে খাঁ সাহেব 5 ওয়াক্ত নামাজ পড়তে লাগলেন। বাড়িতে কোনো প্রকার অনাচার যাতে না হয় সেদিকে কড়া নজর রাখলেন। ঘরের মধ্যে সর্বক্ষণ গুগুল জ্বলতে লাগলো, কিন্তু কিছুতেই কিচ্ছু হলো না। সন্ধ্যের পর লোকজন আসরে বসলেই ময়লা পড়া সমানে চলতে লাগলো। ব্যাপার দেখে আড্ডাধারীরা সব আস্তে আস্তে সরে পড়তে আরম্ভ করলো। অনেকে বাইরের লোকও কৌতূহল পরবশত হয়ে আসতে লাগলো। আমাদের এমন শান্তির নীড় বাজারের হট্টগোলে পরিপূর্ণ হলো। খাঁ সাহেবের এক বন্ধু ছিলেন, তার কাবুলে বাড়ি। সকলে তাকে সৈয়দ সাহেব বলে ডাকতেন। ভদ্রলোক উর্দু বলতে পারতেন বা ফার্সিতেও কথা বলতেন, কিন্তু উর্দু বুঝতে পারতেন। খাঁ সাহেব ফার্সি বলতে পারতেন না, তবে বুঝতে পারতেন। এই সৈয়দ সাহেব ধার্মিক লোক ছিলেন আর ঝাড়ফুঁক ও তন্ত্রমন্ত্রের ছিলেন ওস্তাদ। হালে পানি না পেলে এই সৈয়দ সাহেবের শরণাগত হয়ে গেল শেষকালে। সৈয়দ সাহেব এসে সব শুনে কিছুক্ষণ চোখ বুজিয়ে থেকে বললেন, কোনো ভয় নেই, এ হচ্ছে একরকম বদমাইশ ভূতের কাজ। দাঁড়াও, ঠান্ডা করে দিচ্ছি। সৈয়দ সাহেব 8-10টা কাগজে কী সব মন্ত্র তন্ত্র লিখে দেওয়ালে জায়গায় জায়গায় সাঁটিয়ে দিলেন, মানে মেরে দিলেন।
ঘরে খুব গুগুল জ্বালানো হলো। তিনি নামাজ ও সেই সঙ্গে আরও কী সব পড়ে গেলেন। ব্যাস, ভূত ঠান্ডা হয়ে গেছে। 2 দিন পরে আমরা খবর পেলাম, আমাদেরকে খবর দেওয়া হলো। ঠিক হলো সেই দিন সন্ধ্যার পরে ভূতের কল্যাণার্থে বিশেষ জলসা হবে। যারা আড্ডায় আসা বন্ধ করেছিলেন তাদের কাছেও আরও অনেকের কাছে বিশেষ নিমন্ত্রণ পাঠানো হলো। সেদিন সন্ধ্যাবেলায় জলসায় অনেকেই এসে উপস্থিত হলেন। সৈয়দ সাহেব দেওয়ালে যে জায়গায় তাগা মেরে দিয়েছিলেন, আমরা সেই জায়গাগুলিতে দেওয়ালে সাঁট হয়ে বসলাম। সন্ধে উতরে গেল। খাঁ সাহেবের সকলে নামাজ সেরে এসে আসরস্থ হলেন। সকলের মুখেই ভূতের গল্প, যার যা অভিজ্ঞতা ও শোনা সেসব কথা বলতে লাগলেন। রাত্রি 8টা অবধি কোনো অত্যাচার, ময়লা পড়া অথবা কল খোলা হলো না দেখে খাঁ সাহেব সাজ মেলাতে আরম্ভ করলেন। সেই দিন সাঙ্গত করেছিলেন বিখ্যাত তবলাবাদক দর্শন সিং। আজ তারা উভয়ই প্রেতলোকে। প্রায় 9টা নাগাদ খাঁ সাহেব বাজনা শুরু করলেন। বেশ জমিয়ে দরবারি আলাপ শুরু করলেন। গত করেন শ্রোতাবিন্দু চারিদিক থেকে বাবা বাবা, আচ্ছা বহুত আচ্ছা প্রভৃতি প্রশংসাসূচক আওয়াজ ছাড়লেন দেখে অন্তরিক্ষে ভূত মহাশয় আর সংযত রক্ষা করিতে পারিলেন না। খাঁ সাহেব ও দর্শন সিংয়ের মাথার উপর বার করে খানিকটা পুষ্পবৃষ্টি হয়ে গেল। পুষ্পবৃষ্টি কী দিয়ে হলো? বাদামের খোলা, পেঁয়াজের খোলা, আলুর খোসা, এইসব তৎসহ যথোচিত ছাই কাদা, এইসব দিয়ে হলো পুষ্পবৃষ্টি। একবার নয়, 2-3 বার। খাঁ সাহেব বাজনা থামিয়ে সদরটি নামিয়ে রেখে উপরের দিকে চেয়ে বললেন, তোবা। এরপরে একটু থেমে বললেন, কুছ রুপিয়া পয়সা ফেঁকো বাবা। ওদিকে ব্যাপার দেখে শ্রোতাবৃন্দ আস্তে আস্তে হালকা হতে লাগলেন। কিন্তু তারা বঞ্চিত হলেন না। তাদের উপরেও কয়েকবার পুষ্পবৃষ্টি হয়ে গেল সেই একই দ্রব্য দিয়ে, বাদামের খোসা, পেঁয়াজের খোসা, আলুর খোসা এবং ছাই মাটি। পরের দিন ভোর না হতেই সৈয়দ সাহেবকে ডেকে আনা হলো। সব শুনে তিনি বললেন, এই হিন্দু পাড়ায় আমি মনে করেছিলুম এসব হিন্দু ভূতের কাজ, কিন্তু এখন দেখছি তা নয়। কারণ আমি যে মন্ত্র ঝেড়েছি, হিন্দু ভূত তা কিছুতেই সহ্য করতে পারত না। এ হচ্ছে জিন, একেও আমি তাড়িয়ে দিচ্ছি, তবে কিছুদিন সময় লাগবে। খাঁ সাহেব কিন্তু আর সময় দিলেন না। তিনি সেই দিনই জিনিসপত্র নিয়ে এক সাগরেদের বাড়ি উঠে গেলেন। শিষ্য সম্প্রদায় আবার ছোটাছুটি শুরু করলো নতুন বাড়ির তল্লাশে। কেমন লাগলো গল্পটি? কমেন্ট করতে ভুলো না কিন্তু। এবার তোমাদের যে গল্পটা শোনাবো সেটা হলো হানাবাড়ি, পরেশনাথ বন্দ্যোপাধ্যায়ের লেখা। 20 বছর আগেকার কথা। তখন আমি বঙ্গবাসী স্কুলে মাস্টারি করি। 5 বছরে 15টি বাসা বদলিয়ে এবার যে সন্ধান পেয়েছি সেটি সত্যই ভারী সুন্দর। 4 কামরা দোতলা একটি বাড়ি, সামনেই ছেলে মেয়েদের খেলাধুলা করার পার্ক, ঘরগুলি মেঝে মার্বেল পাথরে মোড়া, বারান্দা সিঁড়ি মোজাইক করা, উপরে ও নিচে বাথরুম ইত্যাদি। চমৎকার ব্যবস্থা। ভাড়া মাসিক 40 টাকা। স্কুল মাস্টারের পক্ষে ভাড়াটা একটু বেশি, তাহলেও বাড়ি হিসাবে আদৌ বেশি নয়। এমন বাড়ি অনেক তপস্যা করলে তবেই মেলে। বাড়ি দেখে মা তো খুব খুশি হলেন, স্ত্রী ও ছেলেরাও মহা খুশি। মনে হলো এতদিনে বাসা সমস্যার একটি সমাধান হলো। মধ্য কলকাতায় ছোটোখাটো এমন একটি বাড়ি সত্যই দুর্লভ। 2-3 মাস অন্তর বাসা বদল করে হয়রান হয়ে গেছি। বাসা বদল করতে ভাড়াটা একটু বেশি হলো, তা হোক গে। বাড়িওয়ালা বা সহ ভাড়াটের সঙ্গে কিচকিচ তো আর করতে হবে না, সেসব করতে ভালোও লাগে না। এইবার নির্ঝঞ্ঝাট। বাড়িওয়ালা থাকেন অনেকটা দূরে, অন্য কোনো ভাড়াটের ঝামেলাও নেই। পরিবারের সকলেই একটু হাঁপ ছেড়ে বাঁচবে এবার। নতুন বাড়িতে এসে গেছি। সামনের পার্কে ছেলেরা খেলা করে, বাইরের ঘরে বসে বসে আমি দেখি।
বেশ একটা আরাম ও তৃপ্তি অনুভব করি। সেদিন ছিল রবিবার। ছেলেরা পার্কে খেলছে, আমি বাইরের ঘরে বসে বসে কি একটা লিখছি। এমন সময় বাড়ির ভেতর থেকে একটা কান্নার সুর ভেসে আসে কানে। ছেলে মেয়েদের কান্না। কে কাঁদে? ভেতরে গিয়ে দেখি একটা বিধবা বউ তার দুটি ছেলেকে নিয়ে বেড়াতে এসে নিচের বারান্দায় বসে কান্না জুড়ে দিয়েছে। আমার মা সেখানে দাঁড়িয়ে তাকে কী যেন বলতে চেষ্টা করছেন। ব্যাপারটা কি? কান্নার ভিতর দিয়ে কমে ব্যাপারটা পরিপুষ্ট হয়ে উঠল। অগতা বিধবার স্বামী অনেক আশা করে এই বাড়িটা তৈরি করেছিলেন, কিন্তু ভোগ করতে পারেননি। দেনার দায়ে বাড়ি বাঁধা গেছে। কর্তাকে যে রোগে ধরেছে, তাতে করে এই বাড়ি গেছে তারই পিছনে। 2-1 মাসের মধ্যেই তিনি নিজে কেঁদে স্ত্রী পুত্রকে কাঁদিয়ে দিয়ে এ বাড়িতে দেহ রেখেছেন। তার কত সাধের এ বাড়ি, কার বাড়ি আজকে ভোগ করে, ইত্যাদি ইত্যাদি বলছে আর কাঁদছে। মা তাকে অনেক করে বোঝালেন। সংসারের অনিত্যতা সম্বন্ধে ছোটোখাটো একটা বক্তৃতাই দিয়ে ফেললেন। তার ছেলে মেয়েদের হাতে সামান্য কিছু মিষ্টি আনিয়ে দিলেন। বিধবাকেও কিছু জল খাইতে চেষ্টা করলেন, কিন্তু জল খাওয়াতে পারলেন না। যাই হোক, অনেকটা সময় কাটিয়েছে বিধবা এই বাড়িতে। চোখ মুছতে মুছতে দীর্ঘশ্বাস ফেলতে ফেলতে চলে গেলেন। আমিও হাঁপ ছেড়ে বাঁচলাম, বাইরের ঘরে এসে বসলাম। মনটা কেমন খারাপ হয়ে গেল। খুব ছোট হলেও বাড়িটা সত্যি খুব সুন্দর। এত অল্প জায়গার মধ্যে বোধহয় 1 কাঠাও হবে না। এমন একটা সুন্দর বাড়ি বানাতে ভদ্রলোককে বেশ মাথা খাটাতে হয়েছে। শুনলাম ভদ্রলোক নিচে কন্ট্রাক্টর ছিলেন, তাই পেরেছেন বানাতে। ভাবতে ভাবতে খাঁকি হাফ প্যান্ট পরা হ্যাড মাথায় একটি কন্ট্রাক্টরের ছবি আমার মনের পর্দায় ভেসে উঠল যেন। তিনি বাড়িটা থেকে এক দৃষ্টিতে তাকিয়ে আছেন। তাকিয়ে থাকার মতো বাড়ি সত্যিই বটে। ছবির মতো বাড়িটা। সব কিছুই এর খুব সুন্দর। ঘর ছেড়ে বাইরে এসে আমিও বাড়িটার দিকে কিছু সময় তাকিয়ে রইলাম। মনে পড়ল বিধবাটির কথা। তার কত সাধের বাড়ি। নতুন বাড়িতে 10-15 দিন কেটে গেছে। একটা জরুরি কাজে শহর ছেড়ে 2-1 দিনের জন্য বাইরে যেতে হবে। সকালেই সামান্য কিছু জলযোগ সেরে ঘর থেকে বেরোতে যাচ্ছি, এমন সময় আমার পিঠে কে যেন সজোরে একটা ধাক্কা দিয়ে বলে উঠল, যা, বেরিয়ে যা, আর আসিস নে। হুমড়ি খেয়ে আমি সামনের বারান্দায় রেলিং ধরে ফেললাম। মা বলে উঠলেন, কী হলো রে, কী হলো? চৌকাঠে হোঁচট খেলে বুঝি? বাধা পড়লো বাবা, একটু বসে যা। আমি বললাম, হোঁচট খায়নি, কে যেন আমায় ধাক্কা দিল। মা বললেন, সে কী রে? স্ত্রী বললেন, ও মা, সে কি গো, তুমি কি বলছো কি? আমি বললাম, কিছু নয় মা, বোধ হয় দরজার পাল্লার গায়ে ধাক্কা খেয়ে থাকবো, বুঝলে। তবু একটু বসে যা বাবা, বেরোবার মুখে বাঁধা পড়ল। মা বললেন, তথাস্তু। একটু বসে যেতে হলো। শহর ছেড়ে কুৎসিত দূর। আমি যেতেই বেশ কম্প দিয়ে আমার গায়ে জ্বর এসে গেল। বেশি দূর যাইনি, শহর থেকে খানিকটা গেছি, তারই মধ্যে এত জ্বর। কাজে বাধ্য হয়েই ফিরে আসতে হলো কাজ থেকে। বাসায় ফিরে এক্কেবারে বেহুশ হয়ে পড়লাম। সেই অজ্ঞান অবস্থায় মনে হলো কে যেন বলছে, বাড়িটা খুব সুন্দর, দেখছিস না? দাঁড়া, তোর চোখের মাথা আমি খেয়ে তবে ছাড়ছি। চোখের মাথা খেয়ে দিচ্ছি তোর আমি, দাঁড়া। পরদিন সকালবেলা জ্বরটা কেমন অনেকটা কম দেখা গেল বটে, কিন্তু চোখে ভীষণ যন্ত্রণা। চোখ আর মেলতে পারি না। জোর করে মেললে হু 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 করে জল আসে, তখনই বন্ধ করে ফেলতে হয়। সকলে মনে করলেন। আমি ভাবলাম ঠান্ডা লেগে চোখ উঠেছে। বড়িক কম্প্রেস করা, বড়িক জল দিয়ে চোখ ধোয়া সমানে চলতে লাগলো।
কিন্তু ৩-৪ দিনের মধ্যেও বিশেষ কোনো উপশম দেখা গেল না। অবস্থা একই প্রকার রইল। সকলেই চিন্তা পড়ে গেলেন। আজ আমার অসুখের পঞ্চম রাত্রি, প্রায় ১:৩০ বেজেছে। এমন সময় মা চেঁচিয়ে উঠলেন, খোকা, একবার ওঠ তো। ৩৫ বছর বয়স হলেও মার কাছে তখন আমি খোকাই ছিলাম। চোখের যন্ত্রণায় ঘুম আমার একরূপ ছিল না বললেই হয়। মার ডাকে তখনই সাড়া দিয়ে দরজা খুলে বাইরে বেরিয়ে এলাম। স্ত্রী উঠে ঘরের ওই বারান্দায় ইলেকট্রিকের আলো জ্বেলে দিয়েছে। জিজ্ঞাসা করলাম, কি মা, কি হয়েছে, ব্যাপারটা কি? চোখ দুটোকে কোনো রকমে তুলে ধরে মার দিকে তাকিয়ে দেখি চোখ তার কপালে উঠে গেছে। তিনি ঠক ঠক করে কাঁপছেন। স্ত্রী গিয়ে তাড়াতাড়ি মাকে জড়িয়ে ধরে জিজ্ঞাসা করলেন, মা, মা গো, কি হয়েছে মা, এমন করছেন কেন? মা শুধু আঙুল দিয়ে একটা কিছু দেখিয়ে দিলেন। আমরা সেদিকে কিছুই দেখতে পেলাম না। বাড়ির সকলেই তখন উঠে পড়েছে। চারিদিকে আলো জ্বেলে দেওয়া হয়েছে, তবু কিছুই দেখা গেল না। মাকে ধরে ঘরে নিয়ে যাওয়া হলো। চোখে মুখে জলের ঝাপটা দিতে দিতে শুধু সময় পড়ে তিনি যে সম্বিত ফিরে পেলেন, তখন একটু একটু করে কথা বললেন। সেটা অনেকক্ষণ পর। ঘুম থেকে উঠে আলো না জ্বেলেই তিনি বাইরে এসেছেন। বাইরে এসে দেখেন বারান্দায় হাফ প্যান্ট পরা, হ্যাট মাথায় একটি লোক আমার ঘরের জানলা ধরে দাঁড়িয়ে আছে। দৃষ্টি তার আমার ঘরের মধ্যে। মা বলে উঠলেন, কে কে ওখানে দাঁড়িয়ে? হ্যাট মাথায় লোকটি তখন এমন কটমট কটমট করে মার দিকে ফিরে দাঁড়ালো যে মা ভয় পেয়ে খোকা, ও খোকা চেঁচিয়ে ওঠেন। মূর্তিটা তখন ওই দিকটায় সরে গেল। মুখে আমি বললাম, ও নিশ্চয়ই কোনো দুষ্টু লোক হবে মা, পাইপ টাইপ ধরে নেমে পালিয়েছে। মনের ভিতরে কিন্তু ঠেসে উঠল একটা সেই কন্ট্রাক্টরের ছবি আমার মনের মধ্যে কেমন যেন ভেসে উঠল। মা আমার কথা বিশ্বাস করলেন না। তিনি বলতে লাগলেন, তোর এ বাড়ি ছেড়ে দে বাবা, ভালো বাড়িতে আমার আর দরকার নেই। আমার মন আর কিছুতেই ভালোভাবে নিচ্ছে না ব্যাপারটা। অনেক করে মাকে বুঝিয়ে রেখে আমি আমার ঘরে ফিরে এলাম। সমস্ত রাত্রি বাড়িতে আলো জ্বালিয়ে রাখা হলো। মার কাছে রইল আমার ছোট ভাই ও এক বিধবা বোন। সেই রাত্রিতেই মায়ের প্রবল জ্বর। মা প্রবল জ্বরে আক্রান্ত হলেন। ডাক্তার ডাকা হলো, চিকিৎসাও যথাসাধ্য করা হলো, কিন্তু মাকে ধরে রাখা গেল না। 3 দিনের দিন সকলে কাঁদিয়ে মা আমাদের ছেড়ে চলে গেলেন। মৃত্যুর কিছু সময় পূর্বে মা একবার আমায় গলা জড়িয়ে ধরে বললেন, আমার জন্যই তুই এত করছিস কেন? আমার সময় হয়েছে, ডাক এসেছে, আমি চলে যাচ্ছি। তোরা কিন্তু আর এ বাড়িতে থাকিস নে, যত শিগগিরই পারিস এ বাড়ি ছেড়ে দিস। তোর জয় জয়াকার হোক। মার শেষ আশীর্বাদ পেলাম, কিন্তু মাকে আর ফিরে পেলাম না। জন্মের মতোই তাকে হারালাম। 13 দিনের মধ্যে মার শেষকৃত্য শেষ হলো। মধ্যে একটা কথা বলতে ভুলে গিয়েছি। আমাদের নতুন বাসায় পাঁচিলের গায়ে একটা দরজা ছিল। সেটা খুলে কলকাতা শহরের যে সময়ের মেয়র নির্মলচন্দ্র মহাশয়ের বাড়ি যাতায়াত হতো। নির্মলচন্দ্র মহাশয়ের সঙ্গে পূর্ব থেকেই আমার জানাশোনা ছিল। মার মৃত্যুদিন থেকে তার শেষকৃত্য পর্যন্ত সব কটা দিনই নির্মলচন্দ্র মহাশয় ও তার জননী মামনি, সকলেই তাকে মামনি বলে ডাকে আর কি, আমাদের সব কিছু দেখাশোনা করেছে। নির্মলচন্দ্র ও আমার এক ডাক্তার ভাইয়ের চিঠি নিয়ে উড স্ট্রিটে যে সময়ে সুবিখ্যাত চক্ষু চিকিৎসক সুশীল মুখার্জি, তার বাড়িতে আমরা যাই। আমার চোখ পরীক্ষা করে তিনি বলেন, আমার কিছুই নয়, 2 চোখে মনির উপর 2টি বসন্ত হয়েছে। কিছুদিন আর বিলম্ব করলে চোখ দুটি একেবারেই নষ্ট হতো। কি ভয়ানক! যাই হোক, তিনি একটা মলম ও কয়েকটা ওষুধ দিলেন। মাসখানেক নিয়মিত প্রয়োগ করায় চোখ আমার ভালো হয়ে গেল বটে।
সুশীল মুখোপাধ্যায়ের চিকিৎসা সারলেও আমি মনে করি নিজের জীবন দিয়ে মাই আমাকে বাঁচিয়ে দিয়ে গেছেন। মার মৃত্যুর পর 15 দিন কেটে গেছে। মামনির কাছে সব কথাই আমরা খুলে বলেছি। তিনি বলেছেন, এমন অবস্থায় এ বাড়িতে থাকার সমীচীন নয়। আর একটা নতুন বাসাও দেখা হয়ে গেছে। কাল সকলেই আমরা এখান থেকে চলে যাব। রাত্রি 10টা পর্যন্ত মামনি আমাদের সঙ্গে নানা গল্পগুজব করে চলে গেছেন। আজ রাত্রিতে সকলেই আমরা এক ঘরে আছি। জিনিসপত্র সব গোছগাছ হয়ে গেছে। রাতটা কাটলে হয়। অবশিষ্ট প্রাণকটি নিয়ে এখন ভালোই এ বাসা থেকে বেরোতে পারলে বাঁচি। আকাশে মেঘ করেছে। কেমন একটা গুমোট গরম করছে। ঘরের আলো জ্বলছে। মার মৃত্যুর পর থেকেই প্রত্যহই আলো জ্বলে। ছেলেরা ছাড়া আমাদের কারো চোখে আজ নিদ্রা নেই। রাত 2টো হলো বোধ হয়। এমন সময় চাঁদের উপর থেকে একটা উচ্চ হাসির শব্দ ভেসে এলো, যেন সে হাসি ছাদের উপরেই হাসছে কেউ। স্ত্রী চিৎকার করে আমায় জড়িয়ে ধরলেন। আমি বললাম, ভয় কি বলে আমিও চেঁচিয়ে উঠলাম। বিধবা বোন দুর্গা দুর্গা রাম রাম বলতে লাগলেন, উচ্চারণও করতে লাগলেন। কোনো থামাথামি নেই। শহর নিশুতি। একবার মেয়েকে ডাক শোনা গেল। বোধহয় বৃষ্টি হবে। রাতটা কাটলে হয়। কাল সকলেই আমরা এখান থেকে চলে যাব। গল্প তোমাদের কেমন লাগলো আমাকে কমেন্ট করে জানাতে কিন্তু ভুলো না। এখন আমি তোমাদের যে গল্পটা শোনাবো এটা হলো অশরীরীর ইঙ্গিত, শৈলেন ভট্টাচার্যের লেখা। অলৌকিক বা অবিশ্বাস্য ঘটনাটি যেমন মনে করবে সেরকমই মনে করতে পারো। আজ সে রাতের কথা ভাবলে আমরা কিন্তু শঙ্কিত হয়ে উঠি। এখন তোমাদের কল্পনা, তোমরা ভাবতে পারো অবিশ্বাস্য, ভাবতে পারো অলৌকিক, মনে করলেও ভাবতে পারো। কল্পনা করতে পারি না কী করে এই নির্ভীক পর্যটকের জীবনে ওই রকম অবাস্তব ঘটনা ঘটে গেল, যা সাধারণের গোচরীভূত করলে গাল গল্প বলে মনে হয়, গালাগালির পরিচয় বলে মনে হবে, পাগলামি মনে হবে, পাগলামি। সাইকেলে সারা ইংল্যান্ড ঘুরতে ঘুরতে হাজির হলাম কর্নওয়াল অঞ্চলে। ইচ্ছা ছিল সমগ্র ইংল্যান্ড ঘুরে পাড়ি দেব জার্মানির পথে। প্লাইমাউথে এসে একটা সমস্যা উপস্থিত হলো। এখন যাই কোন দিকে? সামনের মোহনা 30 নম্বর রাস্তা বন্ধ হয়ে গেছে। এখান দিয়ে যেতে হলে জলপথে ডোর পয়েন্টে, না হয় উল্টো নাক দেখাবার মতো চলতে হবে 386 এবং 338 নম্বর রাস্তা ধরে লনসেস্টন পর্যন্ত 50 মাইল ঘুরে 30 নম্বর রাস্তা ধরবার জন্য। তারপর আছে আরও 30 মাইল রাস্তা, যাতে বোর্ড মিলে পৌঁছানো যায়, অর্থাৎ ঢাকের দায়ে মনসা বিক্রি। নদীপথ এড়িয়ে চলতে গিয়ে 80 মাইল অতিরিক্ত খেসারতি দেওয়া। ঘোড়ার চেয়ে ঘুরুনির কথা ভেবে আমি ভাবলাম, কি হলো? ডেভেলপোর্টে হতে ডোর পয়েন্ট 4 দার্জিলিং ভাড়া। 38 নম্বর রাস্তায় সমাপ্তি ঘটেছে বোর্ড মিলে 30 নম্বর রাস্তায় গিয়ে। যখন হাজির হলাম তখন সন্ধ্যা নামে। আজ একদিন আকাশে চন্দ্র সূর্য আমি কিন্তু দেখি নাই। জমাট অন্ধকার পৃথিবী ছেয়ে ফেলেছে। গ্রামের পর গ্রাম পেরিয়ে চলেছি। রাস্তা নির্জন, জনমানব শূন্য। মাঝে মাঝে 2-1টি খামারের গাড়ি ছুটে চলেছে গৃহাভিমুখে। মাইল পোস্ট দেখবার উপায় নেই। মাঝে মাঝে আন্দাজ করে সাইকেল হাতে নেমে হাতড়ে বার করি যে মাইল পোস্টটা, দেখি আর ক মাইল আছে। বোর্ড মিল আর মাইলোমিটার দেখে আজ ক মাইল সাইকেল চালালাম। একটি চলেছে সোজা ইংলিশ চ্যানেল 337 নম্বর রাস্তা ধরে, অপরটি গেছে বোর্ড মিলে 30 নম্বর রাস্তা দিয়ে। হিসাব করে দেখলাম বোর্ড মিল যেতে আর 2 ঘন্টার বেশি সময় লাগবে না।
কিছু দূর যাওয়ার পর শুনলাম পিছনের সাইকেলের বেলের আওয়াজ। অন্ধকার রাস্তায় বিনা আলোর ঊর্ধ্বশ্বাসে সাইকেল চালিয়ে কে আসছে? কাছে এসে দেখি একজন সৈনিক। নিজেই যেতে জিজ্ঞাসা করলাম, তার গন্তব্যস্থলটা কোথায়? আমার সাইকেলের আলোয় আর আবছা মুখটা চাউনি বুকে আমার কম্পন উঠিয়ে দিল। কেমন একটা বুকে হৃদকম্প শুরু হলো। যেন একটা বীভৎস মৃত্যুর প্রতিচ্ছবি দেখলাম তার মুখে। চাউনির মধ্যে যেন রয়েছে এক দানবের ক্রূর উল্লাস। কাঁধে ফেলা ঝোলাটায় একবার ঝাঁকানি দিয়ে বলল, আজ রাতেই আমাকে লন্ডন যেতে হবে। যদি বোর্ড মিল যেতে চাও তাহলে এসো আমার সঙ্গে। অবাক হয়ে গেলাম আজকে রাতের মধ্যে তার লন্ডন যাওয়ার কথা শুনে। মানুষ কেন, স্বয়ং ভগবানকে সাইকেলে পাঠালে তিনিও পৌঁছতে পারবেন না। আশ্চর্য হয়ে জিজ্ঞাসা করলাম, এই রাতের মধ্যে তুমি লন্ডন যাবে কি করে? সে তো প্রায় 150 মাইল রাস্তা, তার উপর কোনো শীত বস্ত্র নেই, আলো নেই। তুমি কি পাগল হয়েছ? দেখো, আমি মেসেঞ্জার, আমার একটা কর্তব্য জ্ঞান আছে। তার উপর কার জন্য চিঠি বয়ে নিয়ে যাচ্ছি জানো? উইনস্টন চার্চিলের। আর এক আঘাতে সারা পৃথিবী ধ্বংস হয়ে যেতে পারে, তুমি জানো? অভিভূতর মতো চললাম আমি তার পিছু পিছু। পাল্লা দিয়ে চলতে চলতে আমি আর পারি না তার সঙ্গে। ঊর্ধ্বশ্বাসে শুয়ে পড়ে সামনে চালিয়ে চলেছে সে উল্কার মতো, ঘন্টায় 18 মাইল বেগে। পড়ে যাওয়ার ভয় সে রাখেই না। কিছুতে তার সঙ্গে তাল রেখে আমি চলতে পারি না, আবার ছেড়েও দিতে পারি না। আমি সাইকেলের পর্যটনকারী বাঙালি, সারা এশিয়ার বুকের ওপর দিয়ে সাইকেল চালিয়ে এসেছি, আর সামান্য একটা সৈনিকের সঙ্গে পাল্লা দিতে পারবো না? রোগ এসে গেছে আমার। তুলে দিলাম স্পিড 3rd গিয়ারে। সেও মাঝে মাঝে বলে চলেছে, এসো এসো, আমার চার্চিলের কাছে চিঠি পৌঁছে দিতে হবে। কতক্ষণ চালিয়েছি তা কিন্তু আমি জানি না। মাথার টুপিটা কখন খসে পড়ে গেছে তাও খেয়াল করিনি। রেসের ঘোড়ার মতো ছুটেই চলেছি তার পিছু পিছু, অনির্দিষ্টের সন্ধানে লক্ষ্যভ্রষ্টভাবে। যেন কে আমার ইচ্ছার বিরুদ্ধে টেনে নিয়ে চলেছে আমাকে। তারপর কখন কি ঘটে গেল আমি জানি না। জ্ঞান হলে দেখি শুয়ে রয়েছি এক ভদ্রলোকের ডেরায়। সারা শরীরে অসহ্য বেদনা, মাথায় হাতে পায়ে ব্যান্ডেজ বাঁধা। জানলাম আমাকে রাস্তার ধারে খানার মধ্যে মুখ গুজে পড়ে থাকা অবস্থায় এরা তুলে নিয়ে এসেছে। চার্লস টাউনে অর্থাৎ লিসফোর্ড হতে 24 মাইল দূরে, আর বোর্ড মিল হতে 16 মাইল পূর্বে। কখনো সব কিছু ধাতস্থ করতে আমি পারিনি। কি করে কি ঘটে গেল আমি তখনও বুঝতে পারিনি। সেটা স্বপ্ন নাকি সত্যি, কিন্তু বাস্তব হবে কেমন করে? আমার শরীরের এই আঘাতগুলো তো আর মিথ্যা নয়। গৃহকর্তা মিস্টার লিটন সব শুনে বললেন, আপনি আর্থার ক্লিনেটের হাতে পড়েছিলেন না? কি? আর্থার ক্লিকেটের? সেটা কে? ও ছিল যুদ্ধকালে ARP এর মেজর জার। মিস্টার চার্চিলের জন্য একটা জরুরি চিঠি নিয়ে টেলিগ্রাফ অফিসে আসবার পথে ও গুলি খেয়ে মারা যায়। তারপরেই ওকে লোকে মাঝে মাঝে দেখতে পায় সাইকেল চালানো অবস্থায়। বিছানায় শুয়ে শুয়ে ভাবতে থাকি, এ সম্ভাব্য ব্যাপার নয়, এটা একেবারেই অসম্ভব ব্যাপার। মিশরের পিরামিডে, বেদুইনদের দেশে, মরুভূমির বুকে রাত কাটিয়েছি দিনের পর দিন। ভয় ডর বলে কোনো জিনিস মনে স্থান পায়নি কক্ষনো। কিন্তু আজ যেন সব ঘটনা মিলে গিয়ে আমাকে বিভ্রান্ত করে ফেলেছে। সেই সাইকেল চালানো মূর্তি আমি তো ভুলতেই পারছি না। অসম্ভব হলেও সে যে মস্ত বড় সত্যি। আমার গল্প কেমন লাগছে তা কিন্তু আমাকে কমেন্ট করে জানাতে তোমরা ভুলো না। এখন আমি তোমাদের যেটা বলবো, অদৃশ্য হস্ত
নীলিশ কুমার ভদ্রের লেখা। জীবনে দীর্ঘকাল খেটেছে ভবঘুরেমি করে। এই ভবঘুরে জীবনে এমন কতকগুলো বিচিত্র ব্যাপার ঘটেছে যার তাৎপর্য বুঝতে গিয়ে বিচার বুদ্ধি হার মেনেছে। আসাম ও সিংভূমের হিংস্র সাপদ সংকুল অরণ্যে পর্বতে বিচরণকালে একথা মর্মে মর্মে উপলব্ধি করেছি, যেন এক অদৃশ্য হস্ত আমাকে সকল প্রকার বিপদ আপদ থেকে রক্ষা করেছে। চরম বিপদের মুখোমুখি দাঁড়িয়ে সেই উদ্যত কল্যাণ হস্তের অস্তিত্ব সমস্ত সত্তা দিয়ে অনুভব করেছি। কিন্তু অল্প বয়সে একবার আর এক অদৃশ্য হস্ত আমাকে ঠেলে দিয়েছিল নিশ্চিত মৃত্যুর মুখে। সেই ঘটনার পর দীর্ঘকাল কেটে গেছে, কিন্তু যখনই তার স্মৃতিপথে সমুদিত হই, তখনই যেন দেহে এই অদৃশ্য হস্তের স্পর্শ নতুন করে অনুভব করি। সারা দেহ রোমাঞ্চিত হয়ে ওঠে। ঘটনাটা সম্বন্ধে মনে মনে অনেক আলোচনা, বিচার, বিতর্ক করেছি, কিন্তু এটা আমার নিকট রহস্যময় হয়েই রইল। শেষ পর্যন্ত দেওয়ার আর মোর থিংস ইন হেভেন অ্যান্ড আর্থ, মনে মনে মহাকবির এই বচন আউড়ে মস্তিষ্কে অনাবশ্যক ক্লান্তির হাত থেকে নিষ্কৃতি দেবার প্রয়াস পেয়েছি। 30-31 বছর আগেকার কথা। শ্রীহট্ট জেলায় হবিগঞ্জ শহরে পিসিমশাইয়ের বাসা থেকে তখন ইংরেজি স্কুলে পড়ি। বয়স হবে 16-এর কাছাকাছি। সবে ক্লাস 8 থেকে পরীক্ষা দিয়ে 9-এ উঠেছি। এমন সময় অসহযোগ আন্দোলনের ঢেউ এসে আমাদের ক্ষুদ্র শহরটিতে রীতিমতো চাঞ্চল্যের সৃষ্টি করল। সেই আন্দোলনের আবর্তে পড়ে আমরা প্রায় 50-60 জন একই দিনে স্ট্রাইক করে স্কুল থেকে বেরিয়ে এলাম। আবার যাতে স্কুলে ফিরে যাই সেই জন্য পিসেমশাই সাধ্যমতো চেষ্টা করলেন। উপদেশ, হুমকি, প্রহার সব কিছুই চলতে লাগলো ওভারডোজে। কিন্তু শেষ পর্যন্ত ব্যর্থ মনোহর হয়ে তিনি বাবাকে আসবার জন্য চিঠি লিখলেন। বাবা সিলেটের করিমগঞ্জে মহকুমার কালিয়াবাড়ি নামে এক চা বাগানে চাকরি করতেন। সেখানে তিনি একলাই থাকতেন, আর মা থাকতেন বাড়িতে। আমরা অন্য ভাই বোনদের নিয়ে মা থাকতেন। আমরা স্ট্রাইক করার 3-4 দিন পরেই বাবা হবিগঞ্জে এসে পৌঁছালেন। আমার মতিগতি দেখে বাবা স্থির করলেন যে এখানকার এই উত্তেজনাপূর্ব পরিবেশ থেকে আমাকে দূরে সরিয়ে নিয়ে গিয়ে নিজের কাছে কিছুকাল রাখবেন। স্কুল থেকে বেরিয়ে এসে অবধি বেশ একটা অনাস্বাদিত পূর্ব মুক্তির আনন্দ অনুভব করেছিলাম। বাবার মুখে কালিকাবাড়ি যাত্রার প্রস্তাব শুনে আনন্দের মাত্রা যেন সহস্র গুণ বেড়ে গেল। পিতা পুত্র রাতে শায়েস্তাগঞ্জে স্টেশনে এসে ট্রেনে চাপলাম। জীবনের সেই প্রথম বিদেশ যাত্রা। রাত্রির অন্ধকার ভেদ করে ট্রেন যখন প্রচণ্ড বেগে চলতে লাগলো, তখন গতির আন্দাজে আমার তরুণ মনে দোলা লাগলো। একটা কথাই শুধু মনে হতে লাগলো যে এ যাত্রার অবসান যেন কখনো না হয়। কিন্তু আমার স্বপ্ন ভেঙে দিয়ে যাত্রার অবসান হলো পরদিন সকালে ট্রেনে লাতু স্টেশনে পৌঁছানোর পর। কিন্তু স্টেশনে নামবার পর অনতিদূরবর্তী শ্যামল বনানী শোভিত পাহাড়ের মালা চোখে নতুন স্বপ্নমায়ার সৃষ্টি করল। পাহাড় প্রথম দৃষ্টিতেই আমার মন হরণ করল। স্টেশন থেকে মাইল 4 হেঁটে আমরা চা বাগানের বাসায় এসে পৌঁছালাম। বৃক্ষলতাহীন উঁচু একটি টিলায় একেবারে শীর্ষদেশে খসে পড়া বাংলো, প্লাটানের প্রকাণ্ড দুখানি ঘর। এইটাই হচ্ছে আমাদের বাসা বাড়ি। টিলার ওপর থেকে নিচের দিকে তাকালে সুদূর প্রসারিত সুবিন্যস্ত চা বাগানের শ্যামলিনী চোখ জুড়িয়ে দেয়। বাবা সারাদিন কাজকর্ম নিয়ে ব্যস্ত থাকেন, তাই এখানে এসে আমি লাভ করলাম অখণ্ড স্বাধীনতা। ভোরবেলা বাবা কাজে বেরিয়ে গেলেই টিলা থেকে নেমে শুরু করি চা বাগানের ভিতর দিয়ে
যতদূর ইচ্ছা বিচরণ। কুলি কামিনদের বস্তি ছাড়িয়ে অগভীর পাহাড়ি ছড়া নদী তীরে বালুশয্যার উপর শটান শুয়ে পড়ি। চারিদিকে যতদূর দৃষ্টি চলে শুধু চা গাছ আর চা গাছ। কোথাও মনুষ্য বসতির চিহ্ন মাত্র নেই। একটা অতলস্পর্শী নীরবতা সমস্ত অন্তরকে কেমন করে যেন মোহবিষ্ট করে ফেলেছে। ঘণ্টার পর ঘণ্টা পাহাড়ি নদীর তীরে কাটিয়ে ফিরে আসি বাসায়। এমনিভাবে কেটে যায় মাস 2। বাবা একদিন বললেন যে তিনি আমাকে করিমগঞ্জে কাকাবাবুর বাসায় রেখে আসবেন। সেখানে নাকি আমাকে আবার স্কুলে ভর্তি করে দেওয়া হবে। করিমগঞ্জ যাত্রার দিনও স্থির হয়ে গেল। এমন সময় এমন একটা ব্যাপার ঘটল যাতে সব ওলটপালট হয়ে গেল। বাবা ছিলেন সিলেটের সাপ্তাহিক জনশক্তি পত্রিকার গ্রাহক, আর আমি ছিলাম সেই পত্রিকার অক্লান্ত পাঠক। এই পত্রিকার মারফতেই বাইরের জগতের একটু আধটু খবর আমি পেতাম। জনশক্তি পত্রিকার এক সংখ্যায় খবর বেরোল মহাত্মা গান্ধী সদলবলে আসাম সফরে বেরিয়েছেন। অমুক তারিখে সুরমা মেলে তিনি শিলচরে গিয়ে পৌঁছবেন। সুরমা মেল লাতু স্টেশন এসে পৌঁছাবে রাত 8টার সময়। সংবাদটা পাঠ করে প্রাণটা আনন্দে নেচে উঠল। মহাত্মা গান্ধীজির দর্শন লাভ করার দুর্লভ সৌভাগ্য যে এমন অপ্রত্যাশিতভাবে এসে উপস্থিত হবে তা ছিল কল্পনার অতীত। মনে মনে স্থির করলাম বাবাকে না জানিয়ে সন্ধ্যার আগেই বরাবর স্টেশনে চলে যাব। এখন শুক্লপক্ষ, রাতে জ্যোৎস্না উঠবে, সুতরাং ফিরতে কোনো অসুবিধা হবে না। আর এখানকার বনভূমির সঙ্গে আমার মনের মিতালিও হয়েছে। অকুতভয়ে আমি এখানকার অরণ্যে পর্বতে ঘুরে বেড়াতাম। বহুদিন রাত্রে স্টেশন থেকে নির্জন বনপথ অতিক্রম করে একলা বাসায় ফিরে এসেছি। ভয় ডরে লেশমাত্রাও মনে উদিত হয়নি। সন্ধ্যার প্রাক্কালে স্টেশনে পৌঁছে অধীর আগ্রহে 8টার ট্রেনের প্রতীক্ষা করতে লাগলাম। ট্রেন যথাসময়ে এসে স্টেশনে পৌঁছালো, কিন্তু আমার এত আগ্রহকুল প্রতীক্ষা ব্যর্থ হলো। সে ট্রেনে এলেন না মহাত্মা গান্ধী। বড় আশা করে নিরাশ হবার দুঃখ যে কি সুতীব্র তার আর পূর্বে এখন মর্মান্তিকভাবে উপলব্ধি করিনি। কিন্তু সে রাত্রে অদৃষ্টে যে আরও কতজন দুর্গতি আমার লেখা ছিল তা কি আমি তখন জানতাম? এ তো কোনো কিছুই নয়। ট্রেন চলে যাওয়ার পর উদাস মনে স্টেশনে বসে রইলাম। এমনিভাবে বেশ কিছুক্ষণ কাটল। তারপর ধীরে ধীরে উঠে চা বাগানের পথে পা চালিয়ে দিলাম। লোকাল বোর্ডের রাস্তা ধরে অনেকক্ষণ চলে অবশেষে চা বাগানের সুড়িপথের ওপর এসে পড়লাম। আকাশে খণ্ডচন্দ্র, অস্ফুষ্ট জ্যোৎস্না, লোকে দুধারে দূর বিশোপিত চা বাগান রহস্যময়ভাবে লাগছে। পথ চলেছি আপন মনে। হঠাৎ ডান কাঁধের উপরে একটা মৃদু স্পর্শ অনুভব করলাম। হিমশীতল ক্লেদাক্ত স্পর্শ। ঠান্ডা 5টি আঙুল দিয়ে কে যেন অত্যন্ত মৃদুভাবে আমার কাঁধের উপর চাপ দিল। সঙ্গে সঙ্গেই মনে হলো গলানো বরফের মতো স্রোত যেন আমার মেরুদণ্ডের শীর্ষদেশ থেকে ধীরে ধীরে নিচের দিকে নেমে যাচ্ছে। ব্যাপারটা এরকম আকস্মিক ও অপ্রত্যাশিত যে রীতিমতো চমকে উঠলাম। ভূতের ভয় আমার ছিল না, কিন্তু এই অসময়ে অস্থানে কেউ যে আমার পেছন থেকে কাঁধে হাত দিয়ে ইয়ার্কি করতে আসবে তাও তো অসম্ভব। ব্যাপারটা কি দেখার জন্য বিদ্যুৎ বেগে পিছনে ফিরে তাকালাম, কিন্তু কিছুই তো নজরে পড়ল না। জ্যোৎস্না বিধৌত বনভূমি শান্ত এবং স্থির, অচঞ্চল। চা গাছের পাতাটি পর্যন্ত নড়ছে না। এ কিছু নয়, এ আমার মনের ভুল মাত্র ভেবে আবার পথ চলতে লাগলাম। কিন্তু কি আশ্চর্য, কয়েক পা এগোবার পরেই দেহের ঠিক একই স্থানে সেই তুহিন শীতল স্পর্শ। কিন্তু স্পর্শ এবার মৃদু নয়। সেই অদৃশ্য হস্ত প্রথমে লম্বা লম্বা আঙুলগুলো দিয়ে আমার কাঁধের উপর মারলে এক থাপ্পড়, তারপর পেছন থেকেই বজ্রমুষ্টিতে আমার ঘাড় আঁকড়ে ধরে
আমার গতি রোধ করল। এবার দস্তুমতো ভড়কে গেলাম। আমার যেন দম বন্ধ হয়ে আসতে লাগলো। শরীরের লোমগুলো খাড়া হয়ে উঠল। মাথার ভিতর দিয়ে যেন কিসের স্রোত বয়ে যেতে লাগলো। বেশ কিছুক্ষণ যেন হাওয়ার সঙ্গে ধস্তাধস্তি করে প্রচণ্ড এক ঝটকায় নিজেকে সেই অদৃশ্য হস্তের কবল থেকে মুক্ত করে নিয়ে পিছন ফিরে তাকালাম। কিন্তু এবারও কিছু চোখে পড়ল না। চরাচর তেমনি নৈশ শব্দের করে সুপ্তময়। এবার নিদারুণ আতঙ্কে সমস্ত অন্তর পরিপূর্ণ হয়ে উঠল। দিক বিদিক শূন্য হয়ে ছুটতে লাগলাম। স্পষ্ট অনুভব করতে লাগলাম দুর্লঙ্ঘন নিয়মিত মতো সেই অদৃষ্ট হস্ত আমার পিছন অনুসরণ করছে। মাঝে মাঝে কাঁধের উপর পড়ে প্রচণ্ড চপেটাঘাত, আর প্রবল আকর্ষণে গতি হয় ব্যাহত। সে কি অস্বস্তিকর অনুভূতি! রাস্তা ছাড়িয়ে কখন যেন জঙ্গলের ভেতর ঢুকে পড়েছি আমি। জঙ্গলের মধ্য দিয়ে ছুটতে শুরু করেছি, আমি টেরই পাইনি। আশেপাশে ডাইনে বাঁয়ে ছেদিন নিবিড় জঙ্গল। বুঝলাম পথ হারিয়েছি। কোন দিকে গেলে যে পথের রেখা খুঁজে পাবো তাও আমি বুঝতে পারছি না। কেমন যেন আচ্ছন্ন অভিভূতর মুখে সম্মুখের পানে শুধু ছুটেই চলেছি। টের পাচ্ছি পেছনে তাড়া করে আসছে গোটা মানুষ নয়, একখানা অদেখা হাত। চা গাছের জঙ্গল মারিয়ে অবিশ্রান্ত ছুটে চলেছি। বন ক্রমে নিবিড়তর হয়ে আসছে। নিয়ন্ত্রণের পথ বুঝি চিরতরে রুদ্ধ হয়ে গেল। মনে হলো অন্তকাল আমার এই অরণ্যের মধ্যেই এমনিভাবে উল্কা গতিতে ছুটে যেতে হবে। এ গোলক ধাঁধার হাত থেকে নিষ্কৃতি লাভ এ জীবনে আমার কখনো হবে না। ছুটতে চা বাগান ছাড়িয়ে একটা ফাঁকা জায়গায় পৌঁছে দেখি সামনে পথ রোধ করে দাঁড়িয়ে রয়েছে উঁচু এক টিলা। টিলার পাদদেশে থমকে দাঁড়ালাম। চারিদিকে মৃত্যুপুরীর নিস্তব্ধতা। এ কোন অচিন দেশে এসে পৌঁছেছি! টিলার তলায় দাঁড়িয়ে আছি কিং কর্তব্য বিমূঢ় হয়ে। হঠাৎ কাঁধের উপর অনুভব করলাম আর একবার প্রচণ্ড ধাক্কা। সঙ্গেই ঠিক যেন যন্ত্রচালিতের মতো টিনা বেয়ে ওপরে উঠতে লাগলাম। খানিক দূর ওঠবার পরেই দেখি লতাগুল্ম জালে জ্যোৎস্নালোকের প্রবেশপথ অবরুদ্ধ। উপরে নিচে ডাইনে বাঁয়ে নিবিড় অন্ধকার। এ অন্ধকার যেন একটা জীবন্ত সত্তার মতো আমাকে তার জঠরে জীর্ণ করতে উদ্যত। মৃত্যু নিশ্চিন্ত জেনে একান্ত অসহায়ভাবে অদৃষ্টের হাতে আত্মসমর্পণ করে বিমূঢ়ের মতো দাঁড়িয়ে রইলাম। বুঝতে পারলাম যে আমার চলৎশক্তি পর্যন্ত লোপ পেয়ে গেছে। কিন্তু কিছুক্ষণ পরেই টের পেলাম সেই অদৃশ্য হস্ত আমার পিছনের উপর ধাক্কা মারছে, আর লতাগুল্ম মথিত করে আমি একটু একটু করে সামনের দিকে এগিয়ে চলেছি। তারপর কেমন করে যে টিলার শীর্ষদেশে গিয়ে পৌঁছালাম এবং উতরাই বেয়ে ওপরে নিচে নেমে নামলাম আমি, তা আজও আমার নিকট রহস্যাবৃতই রয়ে গেল। অনেকক্ষণ ছিলাম, কতক্ষণ যে রইলাম, কেমন যেন মহাবিষ্ট অবস্থায় রইলাম। টিলার উপরে নিচে নেমে এসে আর যেন আত্মস্তম্ভিত ফিরে পেলাম। সঙ্গে অনুভব করলাম বাঁচার জন্য একটা প্রবল প্রেরণা। ঝোপঝাড়ের উপর দিয়ে ছুটতে লাগলাম ঊর্ধ্বশ্বাসে। হঠাৎ দূরে নজরে পড়ল কুলি কামিনদের বস্তির সারি সারি ঘর। একটা কুটির থেকে আলো রেখা এসে পড়েছে। বাইরে গাছপালার উপরে মৃত্যুর অন্ধকার পটে ফুটে উঠল যেন চিরজয়ী প্রাণের উদ্দীপ্ত মহিমা। আশায় আনন্দে প্রাণ নেচে উঠল। কণ্ঠস্বর যত দূর সম্ভব চড়িয়ে আকাশ ফাটিয়ে চিৎকার করে উঠলাম, বাঁচাও! সঙ্গেই পাকিং স্কিক।
পিঠের উপর সেই অদৃশ্য হস্তের প্রচণ্ডতম ঝাপটা। মনে হলো আমার দেহের হাড়গোড় চূর্ণ হয়ে গেল বুঝি। মাথা প্রবল বেগে ঘুরতে লাগলো। চোখের সামনে থেকে পৃথিবীটা যেন লোপ পেয়ে যাচ্ছে। সারা শরীর অবশ হয়ে আসতে লাগলো। সম্বিত হারিয়ে মাটিতে পড়ে গেলাম। পরদিন বিকেল নাগাদ যখন চেতনা ফিরে এলো, তখন দেখি চা বাগানে আমাদের বাসায় বিছানায় শুয়ে আছি। সারা দেহ জ্বরের তারসে যেন একেবারে জ্বলে পুড়ে যাচ্ছে। বাঁ কাঁধে অসহ্য যন্ত্রণা। শয্যাস্পার্শে যন্ত্রপাতি হাতে বাগানের ডাক্তারবাবু উপবিষ্ট। শিয়রে বাবা উদ্বেগকুল আসনে বসে এক দৃষ্টে আমার মুখের পানে তাকিয়ে আছেন। দোরগোড়ায় বাগানের সর্দার এবং অন্যান্য কয়েকজন কুলি বসে আছে। শুনলাম কাল শেষ রাতে বাগানের দক্ষিণতম প্রান্তে কুলি বস্তির নিকটে জঙ্গলের ভেতর থেকে হঠাৎ এক প্রচণ্ড আর্তনাদ শুনে সর্দারজির নাকি লোকসহ বেরিয়ে এসে দেখতে পায় যে একটা ছড়ার পাশে আমি মূর্ছিত অবস্থায় পড়ে রয়েছি। তারপর আমাকে পাঁজা কোলে করে জায়গা থেকে সরাসরি বাংলোয় নিয়ে আসা হয়। জ্বর ক্রমে ক্রমে গুরুতর আকার ধারণ করতে লাগলো। দিন রাত 24 ঘন্টা কেমন করে যেন অবচ্ছন্নের মতো পড়ে থাকলাম আর বিভীষিকা দেখলাম। মনে হতো প্রচণ্ড খড়গের আঘাতে কে যেন আমার মুন্ডুটাকে কেটে ফেলেছে, আর সেই ছিন্ন মুন্ডু যেন উল্কা বেগে কোনো অনির্দিষ্টের পথে ছুটে চলেছে। আর সর্বোপরি সকল সময় কাঁধের উপর অনুভব করতাম সেই অদৃশ্য হস্তের ক্লেদার্থ স্পর্শ। 6 মাস সেই যন্ত্রণাসহ নরক যন্ত্রণা ভোগ করার পর অবশেষে রোগ মুক্তি হলো। সবাই আমার জীবনের আশা ছেড়েই দিয়েছিল। রোগ সেরে যাওয়ার পর আমার যেন পুনর্জন্ম হলো। আমি যেন পুনর্জন্ম লাভ করলাম। আমার এই গল্পগুলি তোমার কেমন লাগছে সেটা কিন্তু কমেন্ট করে জানাতে ভুলো না। আমার মুখ থেকে তোমরা কীরকম গল্প শুনতে চাও সেটা যদি বলো, আমি যদি সেটা জানতে পারি তোমাদেরকে আমি সেই রকমই গল্প শোনাবো। আমার গল্প যদি ভালো লাগে তোমাদের নিকট আত্মীয়র সঙ্গে আমার এই গল্প শেয়ার করো। আর তাদের যদি ভালো লাগে তারা নিশ্চয়ই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে। তোমরা আমার বন্ধু, তোমরা আমার পরিবার। আমাকে যেরকম সুন্দর সুন্দর কমেন্ট করে জানাচ্ছ, আমি তোমাদের গল্প বলার প্রেরণা পাচ্ছি। এরকমভাবেই আমাকে প্রেরণা দিতে থাকো। আমি তোমাদের অনেক সুন্দর সুন্দর গল্প শোনাতে চাই। ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। নমস্কার।